তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার যারা। পর্ব সংখ্যা 46। কেটে গেছে আরো 5-6 দিন। আর তাকবীর একেবারে রেডি হয়ে নিচে নেমে এলো। পুরো তালুকদার বাড়ি বদলে গেছে। আগের মতো আর হইচই নেই, নেই কোনো হাসাহাসি আড্ডা মজা। সবাই সবার মতো। রাহিমা সুলতানা আর আগের মতো আসে না। না আসে আলভি, মিম আমেরিকা যাওয়া আর রোশনি রাত আলাদা হয়ে যাওয়া প্রায় 6-7 দিন পরে তালুকদার বাড়িতে কিছু মুহূর্তের জন্য আনন্দ ফিরে এসেছিল। বাড়িতে নতুন অতিথির আগমনের খবর পেয়ে। হ্যাঁ, আয়রা প্রেগনেন্ট কথাটা যখন পুরো বাড়ি ছড়িয়ে পড়েছিল, বাড়িতে হঠাৎ করে খুশির আমেজ ফিরে এসেছে। কয়েক মুহূর্তের মধ্যে ভরপুর খাওয়া দাওয়া আয়োজন, সঙ্গে আনাসের পাগলামি। আদনান তালুকদার, আহাদ তালুকদার সঙ্গে যখন বাড়ি ফিরে ড্রয়িং রুমে আয়রাকে ঘিরে মা, বড় মা আর আনহা শেখ আরাতকে খুশি মনে গল্প করতে দেখে অবাক হয়ে যায়। আনহা শেখ যখন হাসি মুখে সবাইকে আনন্দের সংবাদ শোনায়, কয়েক সেকেন্ডের জন্য আনাস স্তব্ধা খেয়ে সোফাতে বসে থাকা আয়রার দিকে চেয়ে থাকে। আহাদ তালুকদার যখন আনাসের কাঁধে হাত রাখে, আনাস উৎফুল্লতায় নিজের বোধবুদ্ধি ভুলে গিয়ে খুশিতে আহাদ তালুকদারকে বলতে লাগে, বাবা, আমি আমার বাবার বাপ হব। আনাসের মুখে এমন উদ্ভট কথা শুনে সবাই অবাক হয়ে আনাসের মুখ পানে চেয়ে একসঙ্গে বলে উঠল, মানে? আনাস উৎফুল্লতায় নিজের অগোছালো কথা জিভে কামড় বসিয়ে পুনরায় ভুলভাল বলতে থাকে, না, আমি আমার বেটার বাপ হব। হব? উফ, না, আমি আমার বউয়ের বাচ্চার বাপ হব। আনাস ভুলভাল বকে হাসি মুখে আয়রার কাছে এসে সবার সামনে আয়রার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। বাড়ির সবাই অবাক হয়ে তবদা খাওয়া মুখে আনাসকে দেখতে দেখতে হঠাৎ শব্দ করে হেসে ওঠে। সবার মুখে খুশির ঝিলিক। তাকবীর বাড়িতে প্রবেশ করা মাত্র আনাস ভুলভাল কথাগুলো কানে পড়ে আর চোখে সোফার দিকে চেয়ে বাড়ির সবাইকে একখানে দেখতে পেয়ে কিছু না বলে নিজের রুমে চলে যায়। আর তাকবীরকে উপরে যেতে দেখে সবাইকে রেখে নিজেও রুমে চলে যায়। রুমে এসে দেখে তাকবীর শার্টের বোতাম খুলছে। আরাত হাসি মুখে তাকবীরের সামনে এসে বলল, আমরা বেবি কবে নিব? আরাতের নির্লিপ্ত কথায় তাকবীর শার্টের বোতাম খুলতে খুলতে ভ্রুকুঁচকে আরাতকে দেখতে লাগলো। আরাতের মধ্যে আগের মতো নেই আর কোনো সংকোচ। অথচ তাকবীর একটু ছুঁয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে লজ্জাবতী গাছের মতো ঝিম ধরে যাবে। আরাত পুনরায় তাকবীরকে বলে উঠল, আমার বেবি চাই। তাকবীর কয়েক সেকেন্ড আরাতকে দেখে নিয়ে গম্ভীর গলায় বলল, আগে বড় হও, তারপর ভেবে দেখব, এখন চুপচাপ পড়তে বসো। আরাত ঠোঁট উল্টে তাকবীরের কথার বিপরীতে বলে উঠল, বাট আমি বড় হতে হতে আপনি তো বুড়ো হয়ে যাবেন। তাকবীর চোখ পাকিয়ে ধমকে বলল, রাত। তাকবীরের ধমকে আরাত মুখ অন্ধকার করলো। আরাত জানে তাকবীরের ধমক এই পর্যন্তই। মুখ অন্ধকার করে হাতে হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল। তাকবীর আরাতকে গাল ফোলাতে দেখে হতাশ হয়ে একটা নিঃশ্বাস ফেলে আরাতকে নিজের সঙ্গে মিশিয়ে নিল। আরাত আগের মতো মুখ ফুলিয়ে আছে। তাকবীর মুচকি হেসে আরাতের গালে হাত রেখে আদুরি ভঙ্গিমায় বলে উঠল, তুমি নিজেই তো ছোট একটা কিউট বেবি, এই যে বাচ্চাদের মতো বাহানা ধরছো। তুমি পিচ্চি হয়ে আরেক পিচ্চিকে সামলাতে পারবে? আর তাকবীরের কথায় লজ্জারত মুখে তাকবীরের খোলা বুকে নখ দিয়ে আঁকা আঁকি করতে করতে বলল, আপনি সামলাবেন? আপনি সামলাবেন আমাদের? আরাতের কথায় তাকবীর বলে উঠল, আল্লাহ মাফ করুক, একটা বাচ্চাকে ঠিকঠাক সামলাতে পারি না, আর একটা বাচ্চা আমার দ্বারা ইম্পসিবল বউ। তাকবীরের কথায় নাক ছিটকে বলল, আমি এতটাও ছোট না। তাই? তাকবীর দুষ্টু হেসে বলল, ওকে, চলো তাহলে। আরাত অবাক কণ্ঠে, কোথায়? তাকবীর আগের ন্যায় বলে উঠল, তোমার বেবি লাগবে, নতুন করে প্রিপারেশন নিতে হবে না, লেটস গো। তাকবীরের কথার মানে বুঝতে পেরে তাকবীরকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে দৌড়ে বের হয়ে যেতে যেতে বলল, আমি ফান করছিলাম। তাকবীর শব্দ করে হেসে উঠে আরাতের দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে বলল, বাট বউ, আই অ্যাম সিরিয়াস। আরাত সেদিনের কথাগুলো ভাবতে ভাবতে শব্দ করে হেসে উঠল। আহিন আরাতকে হঠাৎ হাসতে দেখে বলল, আপু, তোমাকে ভূত ধরেছে? এভাবে হাসো কেন? আহিনের কথায় আরাত নিজের হুঁশে ফিরে এলো। হাসি মুখ বন্ধ করে আশেপাশে তাকালো।
খাবার টেবিলে সবাইকে অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে আরাত পুনরায় তাকবীরের দিকে তাকালো। তাকবীর ভ্রু কুঁচকে আরাতের দিকে চেয়ে আছে। আদিবা তালুকদার আয়রার পাশে দাঁড়িয়ে আয়রাকে ডিমের খোসলা ছাড়িয়ে দিচ্ছে। কেউ আরাতের হাসির কারণ বুঝতে পারছে না। আদনান তালুকদার, আহাদ তালুকদার, আনাস, তাকবীর, আহিন, আদিবা তালুকদার, রাবেয়া তালুকদার সবাই খাবার টেবিলে উপস্থিত। সবাই সবার মতো করে চুপচাপ খাবার খাচ্ছে। তার মধ্যে হঠাৎ আরাত শব্দ করে হেসে উঠল। আরাত নিজের হাসিতে লজ্জা পেয়ে গলা খাকারি দিয়ে মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। আয়রার ৪ মাস চলছে, পেটটা একটু উঁচু দেখা যায়। এদিকে আরিশার ৮ মাস চলছে। তালুকদার বাড়ির সব সময় মনমরা হয়ে থাকলেও আয়রার প্রেগনেন্টের খবর শোনার পর থেকে কিছুটা আনন্দ আর আয়রাকে ঘিরে সবার পাগলামি তো চলছেই তালুকদার বাড়িতে। তাকবীর আরাতকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে গেল। আরাত ভার্সিটির মাঠে ঢুকে সন্ধ্যার জন্য অপেক্ষা করছে। আরাত এখন প্রায় একা হয়ে গেছে। না মিম আছে না রোশনি আছে। সন্ধ্যা আরাতের সঙ্গে থাকে। তার পাশাপাশি মীরার সঙ্গে আড্ডা দেয়। মীরা আরাতের সঙ্গে কথা বলে না। আরাত বই থেকে মুখ তুলে পেছনে ফিরে তাকালো। মীরা আর সন্ধ্যা আড্ডা দিচ্ছে আর কিছুক্ষণ পর পর হেসে উঠছে। সেদিনের পর থেকে আরাত রোশনিকে আর দেখেনি কলেজে, না মাহিরকে দেখা গেছে। আরাত নিজেও আগ বাড়িয়ে মীরার কাছে রোশনির কথা জানতে চায়নি। এভাবে চলছে আরাতের দিন। কেমন যেন কলেজ লাইফটা ফ্যাকাশে হয়ে গেছে আরাতের জীবনে। আগে কত সুন্দর হাসি খুশি ছিল, আর এখন কলেজে এসে মলিন মুখে কলেজ শেষ করে চলে যায়। মীরার দায়িত্ব যেন রাফির ওপর পড়েছে এখন। মাহমুদ ইসলাম রাফিকে রিকোয়েস্ট করেছে যেন মীরাকে ছোট বোন মনে করে প্রতিদিন বাড়িতে পৌঁছে দিয়ে আসে। সকালবেলা মাহমুদ ইসলাম মীরাকে কলেজে রেখে যায় আর ছুটির পর রাফি পৌঁছে দেয়। সন্ধ্যা মীরাকে বলে উঠল, আমার প্ল্যান কতদূর কাজ করেছে। মীরা সন্ধ্যার কথায় ভাবান্তর হয়ে বলে উঠল, এখনো রেজাল্ট আসেনি, দেখি সামনে কি হয়। সন্ধ্যা বলে উঠল, কি হয় আমাকে জানিয়ে দিও। মীরা ছোট করে বলল, হুম। মীরা ছুটি শেষে প্রতিদিনের মতো আজকেও ভার্সিটির মাঠে রাফির জন্য ওয়েট করছে। কিছুক্ষণ ওয়েট করার পরে রাফিকে বড় বড় পা ফেলে মীরার দিকে আসতে দেখা গেল। রাফি মীরার সামনে এসে দাঁড়াতেই মীরা অবাক হয়ে জানতে চাইল, বাইক কই আপনার? রাফি মীরার কথায় উত্তর না করে গম্ভীর স্বরে উল্টে মীরাকে প্রশ্ন করে উঠল, তোমাকে গতকাল দেখতে এসেছিল? মীরা রাফির কথায় আমতা আমতা করে বলে উঠল, ভাইয়ার সঙ্গে আপনার কথা হয়েছে? মীরাকে অন্য প্রসঙ্গ টানতে দেখে রাফির চোখ মুখ আরো গম্ভীর হয়ে এলো। মীরা চোখে চোখ রেখে কণ্ঠে কিছুটা রাগ মিশিয়ে বলল, এটা আমার প্রশ্নের জবাব না। আমি তোমাকে পরিষ্কার করে একটা বলছি, আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আসলে আমি মেনে নিব না। রাফি কোনো ভনিতা ছাড়াই সরাসরি কথাটা বলে পার্কিং এর দিকে হাঁটা ধরলো। মীরা কয়েক সেকেন্ড থম মেরে দাঁড়িয়ে থাকলো। সন্ধ্যার প্ল্যান কাজে দিয়েছে তাহলে। মীরা রাফির যাওয়ার দিকে তাকিয়ে কথাগুলো ভেবে মুচকি হাসি ফুটে উঠল। পুনরায় রাফির পেছনে দাঁড়িয়ে রাফি কাছাকাছি এসে পাশাপাশি দাঁড়িয়ে হাঁটতে লাগলো। মীরা রাফির পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে উঠল, আপনার কথার মানে কি? মীরা রাফির থেকে খুচরে খুচরে কথা বের করতে চাইছে। রাফি বুঝতে পেরে জায়গায় দাঁড়িয়ে মীরার দিকে চেয়ে বলল, আমাকে বিয়ে করবে? মীরার চোখ বড় বড় হয়ে গেল। মীরা এতটাও আশা করেনি। রাফি মীরার চোখে চোখ রেখে পুনরায় বলে উঠল, আমাকে তোমার হাজবেন্ড বানাবে? আমি তোমার যত্ন নিব, প্রতিদিন বাইক করে তোমাকে ভার্সিটিতে আনবো, দুজন একসঙ্গে কফি খাবো, তোমাকে কখনো ডিস্টার্ব করবো না, প্রমিস। প্লিজ তুমি আমাকে তোমার হাজবেন্ড বানিয়ে নাও। মীরা পুরো রোবট হয়ে গেছে। মুখ থেকে কথা বের হচ্ছে না। সন্ধ্যা মীরাকে একটা প্ল্যান বলে। সন্ধ্যার প্ল্যান অনুযায়ী মীরা মিথ্যা বিয়ের নিউজ সাজিয়ে রাফির সামনে তুলে ধরে, আর মীরা এতে সফল হয়েছে। মাহমুদ ইসলাম রাফিকে ভুলভাল বুঝিয়েছে, আর রাফি ভুলভাল শুনে বিশ্বাস করে মীরাকে নিজের অনুভূতি বলে দিল। রাফির কাছে মীরা একটা অভ্যাসে পরিণত হয়েছে। মীরা রাফিকে লাইক করে, রাফি আগে থেকে জানতো। মাঝখান থেকে আয়রাকে ভালোবেসে মীরাকে ইগনোর করেছে। এই কয়েক মাসে রাফি মীরাকে খুব কাছ থেকে লক্ষ্য করেছে। যেহেতু রাফি জানে মীরা আগে থেকেই রাফিকে লাইক করে, তা সেই ধারণা থেকেই রাফি নিজের জীবন গুছিয়ে নিতে চাইলো। এখন আবার মীরার বাড়ি থেকে মীরার বিয়ে দিতে ছেলে খুঁজছে। রাফি যখন জানতে পারে, অজানা রাগ চোখ মুখে দেখা যায়। মীরা মুখে অসহায় অসহায়
টেনে বলে উঠল, আম্মু আব্বু মেনে নিবে না। আপনি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যান তাহলে আম্মু আব্বু তার সঙ্গে আমিও রাজি হয়ে যাব, প্রমিস করলাম। মীরার কথায় রাফি কোনো কিছু না ভেবে বলে উঠল, ওকে, আসবো বিয়ের প্রস্তাব নিয়ে। মীরা মুচকি হাসি দিল। রাফি এখনো মীরাকে মন থেকে ভালোবাসতে পারেনি, মীরাকে ভালো লাগতে শুরু করেছে। এই যে ভার্সিটি শেষে একসঙ্গে বাইকে লিফট দেওয়া, মাঝে মধ্যে রাস্তায় বাইক আজকে এটা ওটা কিনে দেওয়া, এসব থেকে মীরার প্রতি ভালো লাগা আস্তে আস্তে হয়তো ভালোবাসাতে পরিণত হবে। কিন্তু তার আগে মীরার বিয়ের কথা শুনে রাফি ঠিক করে নিল, রাফি নিজের পরিবারকে নিয়ে মীরার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। রাফি বাইকের কাছে এসে পার্কিং থেকে বাইক বের করে মীরাকে বলে উঠল, বাইক বের করে মীরাকে উঠতে বলল। আরশ ভার্সিটি থেকে ফিরেছে, আধা ঘন্টা হবে। ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে কালো ঢিলেঢালা শার্ট পরে আয়নার সামনে মাথায় চুলগুলো পরিপাটি করছে। তিশা শাশুড়ির সঙ্গে ড্রয়িং রুমে বসে গল্প করছে। হানিফ বাড়ি ফেরেনি এখনো। বউ শাশুড়ি গল্প করার মধ্যে কলিং বেল বেজে উঠল। একে একে দুবার কলিং বেল বাজতেই তিশা ওর শাশুড়িকে বলল, আমি দেখছি। তিশা বসা থেকে উঠে এসে গেট খুলে দিতেই গেটের সামনে একটা অচেনা বয়স্ক ভদ্রলোককে দেখতে পেল। মিম ভদ্রলোককে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কাকে চাই? তিশার কথায় ভদ্রলোক বলল, আরশ স্যারকে চাই। উনি কি বাড়িতে আছে? তিশার মাথার কাপড় ভালোভাবে দিতে দিতে স্বাভাবিকভাবেই উত্তর করলো, হ্যাঁ, আপনি ভিতরে এসে বসেন, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। ভদ্রলোক তিশার কথায় বলে উঠল, না না ম্যাম, আমি বসবো না, এই ফাইলটা আরশ স্যারের জন্য আমেরিকা থেকে কুরিয়ার এসেছে। তিশা অবাক হয়ে ভদ্রলোকের থেকে ফাইলটা হাতে নিয়ে নিল। অচেনা ভদ্রলোক ফাইলটা দিয়ে বিদায় নিল। তিশার শাশুড়ি মেন গেটের কাছে এসে বলল, কে এসেছে বৌমা? তিশা ফাইলটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, আম্মু, আরশ ভাইয়ের জন্য আমেরিকা থেকে পার্সেল এসেছে। আমেরিকা থেকে আরশের জন্য পার্সেল এসেছে শুনে ভদ্রমহিলা অবাক হয়ে দ্রুত পায়ে তিশার কাছে এসে বলল, দেখি, দেখাও তো। তিশার শাশুড়ির হাতে ফাইলটা দিল। ভদ্রমহিলা তিশার মতো ফাইলটা উল্টে পাল্টে দেখে আরশের রুমে হাঁটা ধরলো। তিশাও শাশুড়ির সঙ্গে আরশের রুমে এলো। আরশ তখন কেস পড়ছিল। মা আর ভাবিকে নিজের রুমে দেখে ভ্রু কুঁচকালো। ভদ্রমহিলা আর আরশকে রেডি হতে দেখে বললেন, আজকেও যাবে? আরশ নিজের মনে কেস পড়তে পড়তে গম্ভীর গলায় ছোট করে বলে উঠল, হ্যাঁ। ছেলের কথায় ভদ্রমহিলা বলে উঠল, এই যে প্রতিদিন ভার্সিটি থেকে ফিরে ক্লান্ত শরীর নিয়ে বাইক টেনে গ্রামে যেতে তুমি বিরক্ত হও না? মায়ের কথায় আরশ উত্তর করলো না। এটা নতুন না, বিগত 2 মাস থেকে আরশ এটাই করে আসতেছে। অ্যাক্সিডেন্ট করে বিছানায় প্রায় 15 দিনের বেশি থাকতে হয়েছে। শরীর পুরোপুরি ঠিক না হতেই ভার্সিটি টু গ্রাম যাওয়া আশা করছে। বাড়ির সবাই এই অসুস্থ শরীরে বাইক নিয়ে বের হতে বারণ করে, কোনো লাভ হয় না। আরশ নিজের মন মতো চলে। আরশ কেসের ফিতা বাঁধতে বাঁধতে তিশাকে বলল, ভাবি, আমাকে 1 কাপ কফি বানিয়ে দেন। তিশা আরশের কথায় হুম বলে নিচে নেমে গেল। ভদ্রমহিলা আরশের দিকে ফাইলটা এগিয়ে দিয়ে বলল, তোমার জন্য পার্সেল এসেছে। আরশ মায়ের কথায় কপাল কুঁচকে তাকিয়ে ছোট করে বলল, পার্সেল? ভদ্রমহিলা আরশের কথায় স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ, পার্সেল। আমেরিকা থেকে এসেছে নাকি? মনে তো হচ্ছে কিছু পেপার। আমেরিকা থেকে এসেছে কথাটা শোনা মাত্র আরশের কপালের ভাঁজ সোজা হয়ে গেল। দ্রুত মায়ের হাত থেকে ফাইলটা নিয়ে ব্যাকুল হয়ে খুলতে লাগলো। ভদ্রমহিলা আরশের ব্যাকুলতা দেখে অবাক হয়ে দেখছে আরশকে। তিশা কফি নিয়ে আরশের রুমে প্রবেশ করে শাশুড়ির মতো অবাক হয়ে আরশকে দেখতে দেখতে বলল, ভাইয়া, আপনার কফি। আরশ ফাইল খুলতে খুলতে বলল, রেখে দেন। তিশা আরশের কথা অনুযায়ী কফিটা বেড সাইডের ওপর রেখে দিল। আরশ ফাইল খুলে পেপারে চোখ বোলাতেই চোখ বন্ধ করে বিছানার উপর ধপাস করে বসে পড়ল। আরশকে এভাবে বিছানায় বসতে দেখে ভদ্রমহিলা আরশের হাত থেকে পেপারটা নিয়ে দেখতে লাগলো। তিশাও শাশুড়ির সঙ্গে পেপারে চোখ বোলাচ্ছে। আরশের ক্রোধে চোয়াল শক্ত হয়ে এলো। চট করে চোখ মেলে মায়ের হাত থেকে ডিভোর্স পেপার কেড়ে নিয়ে মিমের হাতের সিগনেচারের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করে রইল। ভদ্রমহিলা তিশাকে এক পলক দেখে অসহায় মুখে আরশের কাঁধে হাত রেখে বলতে লাগলো, আমাকে কথা দাও, নিজের কোনো ক্ষতি করবে না। আরশ ডিভোর্স পেপারের দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, আম্মু, আমাকে একা ছাড়ো। ভদ্রমহিলা আগের ন্যায় বলে উঠল, না, আগে আমাকে বলো, নিজের ক্ষতি করবা না?
আরও সেবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। বেড সাইডে পা দিয়ে লাথি দিতে দিতে রাগী গলায় বলতে লাগলো, আমি বলছি না আমাকে একা ছাড়ো, বেরিয়ে যাও আমার রুম থেকে, গেট আউট অফ মাই রুম। বেড সাইডে পা দিয়ে লাথি দেওয়ার কারণে গরম কফি ছিটকে এসে আরুষের পায়ের ওপর পড়ে। সেদিকে আরুষের কোনো ধ্যান নেই। তিশা ভয়ে চমকে উঠল। ভদ্রমহিলা ছেলের রাগ দেখে কেঁপে ওঠে। আরুষের পা দেখতে ধরলো। আরুষ এতে আরো বেশি রেগে গিয়ে লাল হয়ে যাওয়া পা দিয়ে কাচের দেওয়ালে আঘাত করতে করতে রাগে গলায় চিল্লিয়ে বলতে লাগলো, এই মুহূর্তে এই রুম থেকে বের না হলে আমি নিজের ক্ষতি করে দেবো আম্মু, জাস্ট লিভ। ভদ্রমহিলা কান্না করতে করতে তৃষার হাত ধরে বের হয়ে গেল। আরস রেগে গেলে আসবাবপত্রের উপর রাগ ঝাড়ে, সঙ্গে আসবাবপত্র ভাঙা অংশ দিয়ে হাত পা ক্ষত বিক্ষত করে ফেলে। ভদ্রমহিলা আরসকে একা ছাড়তে চাইলেন না, কিন্তু রুম থেকে না বের হলে আরস আরো বেশি রেগে যাবে বা যাচ্ছে। ভদ্রমহিলা আর তিশাকে রুম থেকে বের হতেই আরস রুমের দরজা শব্দ করে লাগিয়ে দিল। কাচের দেওয়ালের বাকি অংশগুলো হাত দিয়ে আঘাত করতে করতে চিৎকার দিয়ে বলে উঠল, তোর সাহস হয় কি করে আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়ার? তোকে আমি নিজের হাতে মেরে ফেলবো। আমার থেকে দূরে হওয়ার কল্পনা তোর মাথায় আসলো কি করে? আই জাস্ট হেট ইউ মিম, আই জাস্ট হেট ইউ। আরস ভাঙা কাচের ওপর আঘাত করতে করতে মেঝেতে বসে পড়লো। হাত বেয়ে রক্ত ঝরছে, চোখ মুখ লাল টকটক করছে, পুরো শরীরে জায়গায় জায়গায় কাচের টুকরো বিঁধে গেছে। এতটুকু সময়ের বাদ এতটুকু সময়ের মধ্যে গোছানো আরস এলোমেলো হয়ে গেল। চোখ মুখে রাগ, ক্লান্ত, সঙ্গে বুক ফাটা না বলা আর্তনাদ। আরসের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। রক্তমাখা ক্লান্ত শরীরে নিয়ে মেঝেতে ভাঙা কাচের ওপর শরীরটা এলিয়ে দিল। আরসের ভিতরকার ছটফটানি বেড়ে গেল। রক্তাক্ত হাতে ডিভোর্স পেপার হাতে নিয়ে ভাঙা কাচের ওপর শুয়ে অসহায় কণ্ঠে বলতে লাগলো, তুমি কেন আমার লাইফে ভালোবাসা হয়ে এলে? কেন আমাকে তোমার মায়ায় পড়তে বাধ্য করলে? আমার লাইফটা চেঞ্জ করে দিয়ে তুমি একবার দেখার চেষ্টাও করলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। আরসের হাতে রক্তে ডিভোর্স পেপার লাল হয়ে গেল। আরস সেদিকে তাকিয়ে আগের ন্যায় বুক ভরা আর্তনাদ নিয়ে বলতে লাগলো, আমার কষ্ট হচ্ছে মিম, আমার বুক ব্যথা করছে। তুই কি করে পারলি আমাকে কষ্ট দিতে? কি করে পারলি? আমাকে একবার ভালোবেসে আগলিয়ে নিয়ে দেখতি, আমি তোর বেস্ট হাজবেন্ড হয়ে দেখিয়ে দিতাম এই দুনিয়াকে। কেন আমার ভুলগুলো শুধরানোর সময়টুকু দিলি না? কেন কেন কেন? আহ! আরস মেঝেতে শুয়ে ডিভোর্স পেপারে শক্ত করে মুচড়ে ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পরে আরস শান্ত হয়ে মেঝেতে বসে পড়ল। এতক্ষণে ডিভোর্স পেপার ক্ষত ক্ষত হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে। আরস রক্তাক্ত হাতে ডিভোর্স পেপার আরো শক্ত করে মুচড়ে ধরে বলে উঠল, আমার জন্য অনেক কান্না করেছিস, আমি চাই তুই সুখী হ। মুক্ত মুক্তি চেয়েছিলিস না আমার থেকে, নে তুই আজ থেকে মুক্ত। তোকে মুক্ত করে দিলাম। তুই আমার বিশ্বাস ভাঙছিস, তুই ফিরিসনি, তুই আমাকে জিন্দা লাশ বানিয়ে দিয়েছিস। তোকে আমি মুক্ত করে দিলাম, তুই আমার লাইফ থেকে মুক্ত। আরস ক্ষত বিক্ষত ক্লান্ত শরীরে কথাগুলো বলে মুচড়ানো রক্তাক্ত নষ্ট হয়ে যাওয়া ডিভোর্স পেপার মেঝের মধ্যে ফিকে মারলো।